আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, একদম বেসিক থেকে শিখবো। এটা হচ্ছে ওয়ার্কশিট বা বাংলায় বলে কার্যপত্র। এই জিনিসটা কিন্তু তোমরা সবাই ইন্টারমিডিয়েটেও করছো, কারণ ইন্টারমিডিয়েটে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে কিন্তু এই কার্যপত্রটা ছিল। তোমাদের ভিতরে ডিগ্রির স্টুডেন্ট থাকতে পারে বা বিবিএ এর স্টুডেন্ট থাকতে পারে, বিবিএ এর সব ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য এই প্রশ্নটা কিন্তু করা লাগবে। এবং তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে আছো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা বা এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই যে ওয়ার্কশিট বা এই যে কার্যপত্র, এটা কিন্তু তোমার 10 নাম্বার অল ডিপার্টমেন্টে, মানে সব ডিপার্টমেন্টে কিন্তু এই কার্যপত্র আসবে। এখন কার্যপত্র যদি তুমি ভালো মতন আত্মস্থ করতে যাও বা শিখতে চাও, তোমাকে দুইটা জিনিস ভালো মতন জানতে পারতে হবে। সেই দুইটা জিনিস কি, একটু মনোযোগ দাও। এক নাম্বার তোমাকে যে জিনিসটা পারতে হবে সেটা হচ্ছে, তো তুমি যখন কার্যপত্র করবে তোমাকে দুইটা জিনিস দেবে। এক নাম্বার দিবে হচ্ছে এরকম একটা রেওয়া মিল। তো এই রেওয়া মিলের ভিতরে বিভিন্ন হিসাব থাকবে তোমাকে এই হিসাবগুলোকে একটু চিনতে হবে, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। তো এই যে অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলা, যে অতিরিক্ত যে তথ্যগুলো, এগুলো হচ্ছে তোমার সমন্বয়। ঠিক আছে, সমন্বয়। তার মানে এই বক্সটার ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে রেওয়া মিল। এই যে অ্যাকাউন্টিং টাইটেলস থেকে এই যে বক্সটার ভিতরে যেটা আছে, ঠিক আছে, এটা। আর এই অ্যাডিশনাল ক্যাপিটাল যেটা, এটা হলো সমন্বয়। মনে রাখবা, এই যে হিসাব, এই হিসাবগুলো যদি তুমি চিনতে পারো আর এই সমন্বয় জাবেদাটা যদি তুমি করতে পারো, তাহলে এই কার্যপত্র তুমি খুব সহজে করতে পারবা। এখন এটা যে কার্যপত্র করতে বসে না কি করতে বসে, বা এটা যে ওয়ার্কশিট করতে বসে, এটা আমি কিভাবে বুঝবো? তা দেখো, ফ্রম দ্য ফলোইং ডাটা, নিচের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে ইউ আর রিকোয়ার্ড, তোমাকে করতে হবে টু প্রিপেয়ার, প্রস্তুত করতে হবে কি, আর 10 কলাম ওয়ার্কশিট। 10 কলাম ওয়ার্কশিট। দেখো, এই ওয়ার্কশিট কিন্তু 6 কলামের করে, এই ওয়ার্কশিট 8 কলামের করে, 10 কলামের করে, আবার এই ওয়ার্কশিট 12 কলামেরও কিন্তু করে। কিন্তু মনে রাখবা, তোমাদের পরীক্ষায় 10 কলামেরটা আসবে। ঠিক আছে, সব সময় মনে রাখবা এই 10 কলামেরটাই কিন্তু স্টার দিয়ে দিলাম, এই 10 কলামেরটাই আসবে সবসময়। এই 10 কলাম কার্যপত্র, এই জন্য কিন্তু বলছে 10 কলাম ওয়ার্কশিট। তো এই 10 কলাম কার্যপত্রটা আমরা শিখবো। তো যে কার্যপত্রই তুমি করো না কেন, 6 কলাম বা 8 কলাম বা 12 কলাম, যে কলাম কার্যপত্রই করো না কেন, তোমাকে এই দুইটা জিনিস ভালো পারতে হবে। এক নাম্বার হচ্ছে তোমাকে হিসাব চিনতে হবে, দুই নাম্বার এই সমন্বয় জাবেদায় তোমাকে এক্সপার্ট হইতে হবে। তো এই ক্লাসটার আগের যে ক্লাসগুলো আমরা করছি, সেই ক্লাসগুলো কিন্তু আমরা এই সমন্বয় জাবেদা একদম বেসিক থেকে শিখছি। সুতরাং সমন্বয় জাবেদা কিন্তু তোমাদের একটু ভালো পারা উচিত। তো দেখো, এখানে কিন্তু 3টা সমন্বয় দেওয়া আছে কি, স্যালারি আউটস্ট্যান্ডিং 5,000 টাকা, মানে স্যালারি আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ হলো বকেয়া। আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ কি বলো? বকেয়া। এটা মুখস্থ করে ফেলবো। আউটস্ট্যান্ডিং বারবার বলো, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া। স্যালারি একটা খরচ, সেই খরচটা কি রয়েছে? বকেয়া রয়েছে। ডেপ্রিসিয়েশন মানে অবচয় অফ অন দা অর অফিস ইকুইপমেন্ট মানে অফিস যন্ত্রপাতির ডেপ্রিসিয়েশন মানে অবচয়। কত টাকা? 4,000 টাকা ফর দা ইয়ার, এই বছরের জন্য। তার মানে এখানে অবচয়ের জাবেদা দিতে হবে। এরপরে কি, সাপ্লাইজ আমরা জানি একটা চলতি সম্পদ। সাপ্লাইজ হ্যাজ বিন ইউজড মানে হচ্ছে ব্যবহৃত হয়ে গেছে, কি, ফর দা ইয়ার 2013 সালে 7,000 টাকা। তাহলে 7,000 টাকা ব্যবহার হয়েছে। ইউজড মানে ব্যবহার মানে খরচ হয়ে যাওয়া। তার মানে এই যে সম্পদ, সাপ্লাইজ একটা কি, সাপ্লাইজ হলো একটা সম্পদ। হ্যাঁ, সম্পদ কেমন? মনে করো যে জিনিসগুলোর দাম কম কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়, যেমন মনে করো একটা ক্যালকুলেটর, দাম কম কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়, এটাই একটা সাপ্লাইজ। তো সাপ্লাইজ একটা সম্পদ, সেই সম্পদটা কি হয়ে গেছে? ইউজড হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে। অলরাইট। তো এই যে কার্যপত্রটা, এই কার্যপত্রটা আমাদের করতে হবে। আর আমরা জানি আধুনিক হিসাব বিজ্ঞানী হিসাব কিন্তু 5 প্রকার। হিসাব কয় প্রকার বলো? 5 প্রকার। এই 5 প্রকার হিসাব কিন্তু তোমাকে চিনতে হবে। এই যে আমরা লিখছি হিসাব, এই হিসাব চিনতে পারতে হবে। এক হলো সমন্বয় জাবেদা পারতে হবে, দুই হলো হিসাব চিনতে পারতে হবে। এই দুইটা জিনিস তোমাদের মধ্যে যদি কেউ পারে, সে এই ওয়ার্কশিট বা কার্যপত্রের যে 10 নাম্বার, এটা এবং এই অঙ্কটা সি পার্টে আসবে এবং তুমি খুব সহজেই এই অঙ্কটা প্রস্তুত করতে পারবা। কেমন? তো দেখো, 5 প্রকার হিসাব কি। এক নাম্বার হচ্ছে আয় হিসাব, দুই নাম্বার হচ্ছে ব্যয় হিসাব, ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে সম্পত্তি হিসাব, 4 নাম্বার হলো দায় হিসাব, এবং 5 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। এই যে 5 প্রকার হিসাব, এই 5 প্রকার হিসাব তোমাকে চিনতে হবে। আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পত্তি হিসাব, দায় হিসাব, এবং সর্বশেষ হলো মালিকানা সত্ত্ব হিসাব। হিসাব হলো তোমার এই 5 প্রকার। এখন এই রেওয়া মিলের ভিতরে যে হিসাবগুলো আছে, এই যে প্রত্যেকটা হলো এক একটা হিসাবে। ক্যাশ হলো একটা হিসাব, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার একটা হিসাব, সাপ্লাইজ একটা হিসাব, অফিস ইকুইপমেন্ট একটা হিসাব। এখন এটা কোনটা কোন হিসাব, এটা মূলত অঙ্ক করতে করতে তোমাকে শিখে ফেলতে হবে, বা অঙ্ক করতে করতেই তুমি এটা শিখে ফেলবা বা পেরে যাবা। কেমন? তো চলো আমরা ঝটপট এখন আমাদের
ছকে চলে যাই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে খুব সুন্দর করে একটা ছক আঁকানো, কেমন? তো আসো আমরা প্রথমে কার্যপত্রে একটা ছক আঁকাই। একদম তোমরা যারা কার্যপত্রে একদম পারো না, 100% শিওর থাকো এই ক্লাসের পরে তোমাদের কার্যপত্রে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে আমরা কমিক নং এর একটা ঘর টানবো, সিরিয়াল নং। দুই নাম্বার কাজ হচ্ছে আমরা বিবরণের একটা ঘর রাখবো। এরপরে আমরা হচ্ছে যেহেতু 10 কলাম বলছে সেহেতু আমরা 5টা টানবো কলাম, ঠিক আছে? তাহলে এই যে টানলাম 1 2 3 4 5। অবশ্যই তোমরা এই ছকগুলো কিন্তু পেন্সিল দিয়ে টানবা, কেমন? সুন্দর মতো পেন্সিল দিয়ে টানবে, কেমন? ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা কাজ আছে, এই যে ছকটা এটাকে তোমরা ডিভাইডেড করবা। ডিভাইডেড করার পরে এই যে 5টা ঘর টানছো 1 2 3 4 5, এই 5টাকে তোমরা প্রত্যেকটাকে দুইটা দুইটা করে ভাগ করে ফেলবা। কিভাবে? এই যে দেখো প্রত্যেকটা, এই যে একটা হলো ডেবিট একটা হলো ক্রেডিট, এরকম প্রত্যেকটাকে আলাদা আলাদা করবা মাঝখান থেকে। এই ছক টানতে পারা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কেমন? এটা মনে রাখো কিন্তু। আচ্ছা এইখান থেকে আমি একটু এটাকে আলাদা করলাম, প্রত্যেকটাকে আমরা দুইটা দুইটা করে ভাগ করে ফেলবো। আচ্ছা এবার দেখো আমরা সুন্দর করে প্রথমে লিখবো হচ্ছে, এখানে লিখবো ওয়ার্কশিট। আচ্ছা এটা কয় কলাম বিশিষ্ট আমরা করতেছি? 10 কলাম বিশিষ্ট, তাহলে আমরা পাশে লিখে দেব 10 কলাম। 10 কলাম, অলরাইট। আচ্ছা তো প্রথমে এখানে আমরা লিখবো সিরিয়াল নং, এস এন, এস এ সিরিয়াল, এন এ নং, সিরিয়াল নং। এখানে আমরা লিখবো অ্যাকাউন্ট টাইটেলস, টাইটেলস। এবার প্রথমে আমরা এখানে লিখবো ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল। ট্রায়াল ব্যালেন্সের ইংরেজি বাংলা হচ্ছে রেওয়ামিল, ঠিক আছে? 1 নাম্বার কলাম। 2 নাম্বার এবং এই 1 নাম্বার এটার ভিতরে আমরা ডেবিট ক্রেডিট লিখে দেবো, ডেবিট, এখানে লিখবো ক্রেডিট। প্রথমটা ডেবিট এরপরটা ক্রেডিট, তাহলে প্রথমে রেওয়াবিল, এরপর আমরা লিখবো অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং লিখে এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট, ঠিক আছে? এরপর এখানে আমরা লিখবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখানেও আমরা লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট, ঠিক আছে? এরপরে সর্বশেষ যে দুইটা ঘর, একটা আসবে হচ্ছে হলো ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট, এখানে লিখবো ডেবিট, লিখবো ক্রেডিট। আর সর্বশেষ লিখবো হলো ফাইনান্সিয়াল স্টেটমেন্ট, এখানে লিখবো ডেবিট, ক্রেডিট, কেমন? আচ্ছা
এবার আমাদের প্রথম এবং সর্বপ্রথম কাজ হচ্ছে হলো রেওয়ামিলটার ভিতরে যেয়ে দেখতে হবে যে কয়টা হিসাব আছে। তো এখন চলো আমরা একটু গুনে দেখি যে রেওয়ামিলটার ভিতরে কয়টা হিসাব আছে মূলত, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমরা একটু গুনি, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে আছে 10টা, এখানে আছে 10টা। আর এখানে হিসাব আছে কয়টা, 1টা 2টা 3টা, এখানে আবার 3টার জন্য 2টা করে ঘর হবে, তাহলে 3 দুগুণে কত, এখানে হবে হলো 6টা, যেহেতু 3টা আছে 2 দিয়ে গুণ দিলে হয় 6টা। আর এখানে কয়টা আছে, 10টা, তাহলে 10 আর 6 কত, 16টা। 16টা যদি হয় 16টার থেকে আরো 2টা বেশি টানবো, তাহলে 16 আর 2 18টা, তাহলে টোটাল 18টা ঘর হবে। তার মানে এই প্রত্যেকটা হিসাবের জন্য একটা করে ঘর, আর এইখানে যে সমন্বয় থাকবে তার জন্য 2টা করে ঘর, তাহলে এই কয়টা আর এই কয়টা যোগ দেওয়ার পরেও যে কয়টা হবে আরো 2টা যোগ দেবো এক্সট্রা অতিরিক্ত, তাহলে এখানে হলো 10টা আর এখানে হচ্ছে হলো 6টা, 10 আর 6 16, আরো 2টা বেশি, তাহলে 16 আর 2 কত, 18টা, তাহলে টোটাল আমরা এখানে 18টা কলাম টেনে ফেলবো, কলাম তো না সারি, সরি। তাহলে 1 নাম্বার দিলাম, 1 17 18। দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে হলো এই ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিলের ঘরের কাজ করা। তো রেওয়ামিলের ঘরের কাজ করা খুবই সোজা, জাস্ট আমরা রেওয়ামিল দেখে দেখে হিসাবগুলো বসাবো। প্রথমে আছে হচ্ছে হলো ক্যাশ, ক্যাশ কত টাকা আছে, 1,10,000 টাকা, তাহলে আমরা প্রথমে লিখবো 1 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে 1 নাম্বার দিয়ে লিখবো ক্যাশ। ক্যাশের টাকা কোন দিকে দেওয়া আছে, ক্যাশের টাকা ডেবিট দিকে দেওয়া আছে 1,10,000 টাকা, টাকাটা আমরা ডেবিট দিকে আছে, ডেবিট দিকে লিখবো, এই যে ডেবিট দিকে লিখবো 1,10,000। এরপর আসো, তারপরে কি আছে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর আছে সাপ্লাইজ। আমরা আগে একটু হিসাবগুলো লিখে নিই। 2 নাম্বার আছে অ্যাকাউন্টস রিসিভেবল, 3 নাম্বার আছে হচ্ছে হলো, 3 নাম্বার কি দেখলাম, 3 নাম্বার আছে সাপ্লাইজ, 4 নাম্বার আছে অফিস ইকুইপমেন্ট। চার নাম্বার আছে অফিস ইকুইপমেন্ট। দেখে দেখে জাস্ট বসাই দেবো, প্রথম ঘরে কোনো কাজ নাই। এরপর হচ্ছে স্যালারিজ এক্সপেন্স, তারপর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সংক্ষেপে লিখলাম, কেমন। এরপরে কি আছে, এরপর আছে অ্যাকাউন্টস পেয়াবল ক্যাপিটাল ড্রয়িং। 7 নাম্বার আছে অ্যাকাউন্টস পেয়াবল মানে পাওনাদার। ড্রয়িং মানে উত্তোলন, ক্যাপিটাল মানে মূলধন, ঠিক আছে। ও আচ্ছা, ক্যাপিটাল ড্রয়িং উল্টা লিখে ফেলছি আমি, সরি, ঠিক আছে। তাহলে 8 নাম্বারে আছে কি, 8 নাম্বারে আসলে ক্যাপিটাল, তারপর আছে ড্রয়িং, ক্যাপিটাল, তারপর আছে হচ্ছে ড্রয়িং। দেখে দেখে বসাবো, কেমন, উল্টা পাল্টা করা যাবে না। 10 নাম্বার, 10 নাম্বার কি আছে লাস্ট, সার্ভিস রেভিনিউ মানে সেবা আয়। আচ্ছা, এবার আমরা টাকার অ্যামাউন্টটা জাস্ট দেখে দেখে বসাই দেবো, এখানে কোনো কাজ নেই, জাস্ট দেখে দেখে টাকার অ্যামাউন্টটা বসাবো। তো আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 20,000, সাপ্লাইজ আছে 10,000। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 20,000, সাপ্লাইজ আছে 10,000। তারপরে অফিস ইকুইপমেন্ট আছে হচ্ছে হলো 1 লাখ, স্যালারিস এক্সপেন্স আছে হচ্ছে হলো 18,000, 1 লাখ আর 18,000। অফিস ইকুইপমেন্ট হচ্ছে হলো 1 লাখ, স্যালারিস এক্সপেন্স হচ্ছে হলো 18,000। এরপর আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে হচ্ছে হলো 8,000।
ক্রেডিট দিকে টাকা আছে তাই আমি ক্রেডিট দিকে, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের টাকাটা যে ক্রেডিট দিকে নিলাম, কেন ক্রেডিট দিকে নিলাম? কারণ এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 8,000 টাকা ক্রেডিট দিকে আছে। এবার অ্যাকাউন্টস পেয়াবল 20,000 টাকা ক্রেডিট দিকে, 20,000 1,80,000, 20,000 অ্যাকাউন্টস পেয়াবল, ক্যাপিটাল হচ্ছে 1,80,000। এরপর ড্রয়িং ডেবিট দিকে আছে, ড্রয়িং অবশ্যই ডেবিট দিকে আছে, কত টাকা? 20,000 টাকা। এরপর হচ্ছে সার্ভিস রেভিনিউ অবশ্যই ক্রেডিট দিকে আছে 70,000 টাকা। এবার আমাদের এই ডেবিট পাস আর ক্রেডিট পাস যোগ দিয়ে লিখতে হবে। এখন এটা আমাদের কষ্ট করে যোগ দেওয়ারও দরকার নেই, কারণ অলরেডি এখানে যোগ দিয়ে দিছে। কত টাকা? এই যে দেখো যোগ দিয়ে দিছে কত টাকা? 2,78,000, 2,78,000। এবং এখানে অলওয়েজ এটা যেহেতু একটা সঠিক রেওয়া মিল দেওয়া থাকবে, একটা বিশুদ্ধ রেওয়া মিল দেওয়া থাকবে, সুতরাং এই দুই পাশ অলওয়েজ মিলানো থাকবে। তাহলে কত? 2,78,000। তাহলে আমি সুন্দর মতন লিখে দিব 2,78,000। আমি একটু অন্য কালার নিচ্ছি, এখানে আসবে হলো 2,78,000। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমরা একটু জেড টেনে দেব। আমরা ডাবল জেড টেনে দিব, কেমন? ঠিক আছে, 2,78,000, এই যে জেড টেনে দিলাম। তার মানে আমাদের এই দুই সেটের যোগ দেওয়া হয়ে গেছে। এইটুকু যদি তুমি পরীক্ষালে ছকটা টেনেও যদি করো, তাও তো তোমার 10-এর ভিতরে 2-3 এটা তো দিবেই। তার মানে এই 2-3 পর্যন্ত কিন্তু একদম ফ্রি পাওয়া যায়। জাস্ট ছকটা এঁকে আমাদের জাস্ট খালি কি করতে হবে? এইগুলা লিখে জাস্ট ওই দেখে দেখে বসাই দিতে হবে। এখন দেখো এই যে ঘরটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা ঘর এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা ঘর, কারণ এই ঘরটা করতে গেলেই সবাই ভুল করবে। এই ঘরটা যদি ঠিক করতে পারি, বাকি যে ঘরগুলো, এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে সমন্বিত রেওয়ামিল, ইনকাম স্টেটমেন্ট মানে বিশদায় বিবরণী, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক অবস্থার বিবরণী, আমরা খুব সহজেই পারবো। তো চলো আমরা এই ঘরটা একদম বিশুদ্ধভাবে কিভাবে করা যায় সেটা দেখি। তো এই জন্য আমরা প্রথমে কলামের ইসে চলে যাই। তো দেখো এখানে কি দেওয়া আছে? 1 নাম্বার দেওয়া আছে স্যালারিজ আউটস্ট্যান্ডিং 5,000 টাকা, মানে স্যালারি বকেয়া আছে 5,000 টাকা। তাহলে বকেয়া স্যালারি যাবে দেখি, বকেয়া স্যালারির জাবেদা হচ্ছে হলো স্যালারিজ এক্সপেন্স ডেবিট। আচ্ছা এটা আমি একটু অন্য কলামে দেখাই। স্যালারি বকেয়া আছে, বেতন বকেয়া আছে, তাহলে বেতন বকেয়া থাকলে এটার জাবেদা কি হবে? বেতন বকেয়া এটার জাবেদা কি হবে? স্যালারিজ এক্সপেন্স ডেবিট। আর এখানে আমাদের ব্যয় বৃদ্ধি পাইলো, আর স্যালারিজ পেয়াবল ক্রেডিট। কত টাকা স্যালারিজ বকেয়া আছে? 5,000 টাকা। তাহলে আমরা এখানে ডেবিটেও লিখবো 5,000, ক্রেডিটেও লিখবো 5,000। এটা হলো কয় নাম্বার জাবেদা দিলাম? এটা হলো 1 নাম্বার এন্ট্রির জাবেদা দিলাম। এবার আসো 2 নাম্বার, এটা আমরা জাস্ট একটু রাফে জাবেদা দিয়ে নিলাম, ঠিক আছে, কারণ জাবেদাটাই মেইন। 2 নাম্বার ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট 4,000 টাকা ফর দ্য ইয়ার। ডেপ্রিসিয়েশন মানে কি? অবচয়। মনে রাখবো অবচয়ের জাবেদা অলওয়েজ একটা, সেটা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। বাংলায় কি হবে? ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। কেমন? তাহলে চলো আমরা এবার এটার জাবেদাটা একটু দেই। তাহলে আমরা লিখবো ডেপ্রিসিয়েশন ডেবিট, অবচয়ের জাবেদা একদম মুখস্থ করবা, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন ডেবিট, ডেপ্রিসিয়েশন মানে অবচয়, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট।
কত টাকা? টাকা কিন্তু আমাদের দিয়েই দিছে। এই যে ডেপ্রিসিয়েশন অন দা অফিস ইকুইপমেন্ট টাকা 4000, তাহলে এখানে আমাদের 4000 টাকা লিখতে হবে। এখানে 4000 টাকা ডেবিট, এখানে 4000 টাকা ক্রেডিট। এটা হলো 2 নাম্বার জাবেদা। এবার আসো 3 নাম্বার জাবেদা কি বলছে? 3 নাম্বার, সাপ্লাইজ হ্যাজ বিন ইউজড। ইউজড মানে কি? ব্যবহার হয়ে গেছে। কত টাকা? 7000 টাকা। তাহলে সাপ্লাইজ ছিল কত টাকার? 20000 টাকার, সরি 10000 টাকার। তাহলে 10000 টাকার সাপ্লাইজ ছিল, এই যে রেওয়া মিলে সাপ্লাইজ দেওয়া আছে 10000 টাকার। এখন এখানে খরচ হয়ে গেছে কত টাকা? 7000 টাকা। তাহলে 10000 টাকার ভিতর 7000 টাকাই খরচ হয়ে গেছে। তাহলে খরচ হলে যাবে কি হবে? খরচ হলে হবে হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, ঠিক আছে, আর সাপ্লাইজ পেয়াবল ক্রেডিট, সরি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তাহলে এই যে 3টা জাবেদা আমরা দিলাম, এই 3টা জাবেদাই মূলত আমাদের এইখানে এখন অন্তর্ভুক্ত করতে হবে, এইখানটাতে, ঠিক আছে। এই সরি এইখানে অন্তর্ভুক্ত করতে হবে। মানে এই ঘরটা, এই অ্যাডজাস্টিং এর যে ঘরটা, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ঘর। এই ঘরটা ঠিক করতে পারলেই কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো, তো আমাদের প্রথমটা কি আছে? তো দেখো, প্রথমটা আছে হচ্ছে হলো স্যালারিজ এক্সপেন্স। প্রথমটা কি আছে? স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়াবল ক্রেডিট। এখন প্রথমে আছে স্যালারিজ এক্সপেন্স ডেবিট। এখন আমরা প্রথমে আমাদের অঙ্কের ভিতর খুঁজবো যে এখানে স্যালারিজ এক্সপেন্সটা কই আছে। দেখবো এখানে স্যালারিজ এক্সপেন্স আছে নাই? এখানে স্যালারিজ এক্সপেন্স, এই যে আছে, স্যালারিজ এক্সপেন্স আছে, স্যালারিজ এক্সপেন্স আছে, কিন্তু এই অঙ্কে কি নাই? দেখো স্যালারিজ পেয়াবল, এই স্যালারিজ পেয়াবল কিন্তু এখানে নাই। তো দেখো এই অঙ্কে কিন্তু স্যালারিজ পেয়াবল কোথাও নাই। তার মানে স্যালারিজ পেয়াবল যদি না থাকে, যেটা না থাকবে সেটা আমরা নিচে লিখে দেব। কি বলছে? যেটা না থাকবে সেটা নিচে লিখবো। আমার সঙ্গে বলো, জাবেদার ভিতর যেটা না থাকবে সেটা আমরা নিচে লিখে দেবো। তাহলে 10-এর পরে কত? 11। কোনটা নাই? স্যালারিজ পেয়াবল মানে বকেয়া, স্যালারিজ পেয়াবল মানে বকেয়া বেতন। কত টাকা? টাকার অ্যামাউন্ট তো এখানে দেওয়াই আছে। সরি, আমরা এই জাবেদাই তো করছি, আমাদের এই প্রশ্ন আর দরকার নেই। কত টাকা ছিল? স্যালারিজ এক্সপেন্স 5000 টাকা ডেবিট, স্যালারিজ পেয়াবল 5000 টাকা, কারণ মূল টাকা হচ্ছে তোমার এই 5000 টাকা, ঠিক আছে। এই 5000 টাকা নিয়ে আমাদের এখানে কাজটা করতে হবে। তাহলে চলো আমরা এবার হচ্ছে 5000 টাকা এখানে বসাই দেব। তো কিভাবে বসাবো দেখো, তো দেখো এখানে মূলত কি? স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়াবল ক্রেডিট। তাহলে স্যালারিজ এক্সপেন্সটাকে আমাদের, এই যে এক্সপেন্সটাকে আমাদের ডেবিট করতে হবে। কত টাকা? 5000 টাকা। তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট 5000 টাকা। আর স্যালারিজ পেয়াবল ক্রেডিট, এটা তো আমরা ছিল না জাবেদার, এইটা এই হিসাবের ভিতর ছিল না, এই জন্য নিচে লিখছি। তাহলে স্যালারিজ পেয়াবল ক্রেডিট 5000 টাকা। এইটা যদি কেউ না বুঝে থাকো, যারা সায়েন্স থেকে আসছো, এটা যদি না বুঝে থাকো, আমি আরো করতেছি, দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে। এর পরেরটা দেখো, এর পরেরটা জাবেদা কি ছিল? ডেপ্রিসিয়েশন ডেবিট, আরেকটা ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এখন এই দুইটা হিসাব আমাদের অঙ্কের ভিতর খুঁজতে হবে যে কই আছে। অঙ্কের ভিতর খুঁজো, দেখো এখানে ডেপ্রিসিয়েশন আছে কিনা। প্রথমটা কি ছিল? ডেপ্রিসিয়েশন, তার মানে ডেপ্রিসিয়েশন এই অঙ্কের ভিতরে নাই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যে ডেপ মানে ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে বাট ডেপ্রিসিয়েশন নাই। তাহলে ডেপ্রিসিয়েশন যদি না থাকে নিচে আমরা লিখবো, তাহলে 11 পরে 12, এখানে লিখবো ডেপ্রিসিয়েশন। ঠিক আছে। কত টাকা ছিল ডেপ্রিসিয়েশন? এই যে এখানে কিন্তু টাকা দিয়ে দিছে, ডেপ্রিসিয়েশন 4000 টাকা। তাহলে আমরা লিখবো কত টাকা? ডেপ্রিসিয়েশন ডেবিট 4000 টাকা। এবার আসেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা ক্রেডিট করছি, এই যে 6 নাম্বার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তো এই যে দেখেন জাবেদার ভিতরে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীবিত অবচয়।
এই পুঞ্জীবিত অপচয় এই যে হিসাবটা, এই হিসাবটা আমাদের অঙ্কের ভিতর আছে কিনা, এই যে দেখেন অঙ্কের ভিতরে কিন্তু এই হিসাবটা আছে, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই হিসাবটা কিন্তু আমাদের অঙ্কের ভিতরে আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে এই 6 নাম্বার। তাহলে যদি থাকে সেটা তাহলে আমরা নিচে লিখবো না, তাহলে আমরা ওইটার পাশেই লিখে দিব। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত টাকা? 4000 টাকা। ঠিক আছে, এই যে ডেপ্রিসিয়েশনকে আমরা ডেবিট করলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা ক্রেডিট করলাম। আরো একটা করি, দেখেন পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার অলরেডি আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে স্যালারিজ এক্সপেন্স সরি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ কি ক্রেডিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। টাকা কত ছিল, টাকার অ্যামাউন্ট আমরা লিখি নাই, সাপ্লাইজ 7000 টাকা। তাহলে এখানে আসবে হচ্ছে হলো, তাহলে দেখবো প্রথমে দেখবো সাপ্লাইজ এক্সপেন্স আছে কিনা, অঙ্কের ভিতরে একটু খুঁজি সাপ্লাইজ এক্সপেন্স আছে কিনা। সাপ্লাইজ আছে, বাট সাপ্লাইজ এক্সপেন্স কিন্তু এখানে নাই। সাপ্লাইজ ভালো মতন খোঁজেন, দেখেন এখানে কোথাও সাপ্লাইজ এক্সপেন্স নাই। যদি না থাকে আমরা নিচে ইনক্লুড করব। 12 পরে 13, কত টাকা? 7000 টাকা। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 7000 টাকা, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 7000 টাকা। আর এরপরে আমরা যদি দেখি ক্রেডিটে কি ছিল, সাপ্লাইজ ক্রেডিট ছিল। এখন আমরা অঙ্কের ভিতর দেখি সাপ্লাইজ আছে কিনা, সাপ্লাইজ আছে কিনা। এই যে অঙ্কের ভিতরে কিন্তু এই যে সাপ্লাইজ কিন্তু আছে। অঙ্কের ভিতর যদি সাপ্লাইজ থাকে তাহলে তার নিচে লেখার দরকার নাই, তাহলে সাপ্লাইজটাকে আমরা ক্রেডিট করে দিব। কত টাকা? 7000 টাকা। এবার এই অ্যাডজাস্টিং বা অ্যাডজাস্টেড, এখানে অ্যাডজাস্টিং না লেখে অনেকে অ্যাডজাস্টেড লেখে, তাও হবে, বা অ্যাডজাস্টমেন্ট লেখে তাও হবে। তো এবার আমরা এই দুই সাইড যোগ দিব। তাহলে দুই সাইড যদি যোগ দিই তাহলে কি হয় একটু দেখেন। 7 আর 4 কত? 7 আর 4 11, 11 আর 5 কত? 11 আর 5 হচ্ছে 16000। তাহলে এই দুই সাইড যোগ দিলে হয় কত হাজার? 16000। তাহলে আমরা এখানে লিখতে পারি 16000। এই ডেবিট সাইড 5 আর 4 কত? 9, 9 আর 7 কত? 16000। তাহলে এখানেও যোগ দিলে হয় হচ্ছে 16000। আমার দুই পাশ মিলে গেল। অলরাইট, তাহলে দেখেন এই ট্রায়াল ব্যালেন্সের দুই পাশ যোগ দিয়ে আমাদের কত আসছে? 2,78,000, 2,78,000। এই অ্যাডজাস্টিং এর এটা যোগ দিয়ে আসছে কত? 16000। ডেবিট সাইডেও 16000, ক্রেডিট সাইডেও 16000। তাহলে এই পর্যন্ত মিলে গেল। এবার আমাদের করতে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড মানে হচ্ছে হলো সমন্বিত, ট্রায়াল ব্যালেন্স মানে রেওয়ামিল, সমন্বিত রেওয়ামিল। এখন এই সমন্বিত রেওয়ামিল মানে হচ্ছে হলো একটা জিনিস আপনারা একটু মনে রাখবেন, সেটা হলো এই জিনিসটা একটু মনে রাখবেন, সেটা হলো একটা নিউ পেজ নেই, সেটা হলো যাতে যাতে যোগ, যাতে যাতে অলওয়েজ যোগ হবে, কি হবে? যোগ হবে। আর জাত বেজাত সবসময় বিয়োগ হবে। জিনিসটা একটু কেমন লাগে শুনতে? তো যাতে যাতে কি হবে? যোগ হবে। জাত বেজাত কি হবে? অলওয়েজ বিয়োগ হবে। কেমন? যাতে যাতে যোগ, জাত বেজাত বিয়োগ। তাহলে ব্যাপারটা কেমন মনে রাখেন, অঙ্কের ভিতরে যদি ডেবিট ডেবিট থাকে, এরকম ডেবিট ডেবিট, তাহলে আমরা কি করব? যোগ করব সেটাকে। যদি ক্রেডিট ক্রেডিট থাকে, এটা একই জাতের না, তাহলে আমরা কি করব? যোগ করব। এই যে যাতে যাতে যোগ মানে একই জাতের হইলে যোগ করব। কিন্তু যদি হয় ডেবিট ক্রেডিট তাহলে আমরা বিয়োগ করব। কিংবা যদি হয় ক্রেডিট ডেবিট সেক্ষেত্রেও আমরা কি করব? বিয়োগ করব। একই রকম হইলে, এই যে এখানে ভালো মতন খেয়াল করেন, এখানে কিন্তু একই রকম হয়েছে এই দুইটা, এই জন্য এই দুইটা আমরা কি করলাম? যোগ করলাম। কেমন? আর এই দুইটা কিন্তু ভিন্ন রকম, এই জন্য আমরা এই দুইটা কি করছি? বিয়োগ করছি। কেমন? তাহলে ডেবিট ডেবিট হইলে যোগ, ক্রেডিট ক্রেডিট হইলেও যোগ, ডেবিট ক্রেডিট ক্রেডিট ডেবিট হইলে বিয়োগ। এই যে ছোট্ট নিয়মটা, এই নিয়মটা দিয়ে আমরা হচ্ছে হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে কাজ করব। কেমন? তো দেখেন অঙ্কের ভিতরে একটু আসেন,
দেখেন এবার একটু সাবধান হইতে হবে কিন্তু, ঠিক আছে, একটু সাবধান হইতে হবে, খেয়াল করেন, দেখেন কি সাবধান হইতে হবে, দেখেন দেখেন এইখানে 1 লাখ, এই যে প্রথমে এই অ্যাডজাস্টেড সরি ট্রায়াল ব্যালেন্সের সঙ্গে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই দুই ঘরের এই যে ডেবিট আর এই যে ক্রেডিট, এই ডেবিট আর ক্রেডিটের সঙ্গে এই ডেবিট আর এই ক্রেডিটের যোগ বিয়োগ করতে হবে। কিরকম দেখেন, এখানে ডেবিটে আছে 1,10,000, এইখানে এই ঘরে ডেবিটেও কিছু নাই, ক্রেডিটেও কোনো কিছু নাই। যদি না থাকে তাহলে আমাদের কি হবে, এই 1,10,000 ডিরেক্ট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে, যেহেতু এটা ডেবিটে আছে এটা ডেবিটে বসে যাবে 1,10,000। আচ্ছা আমি এটা একটু অন্য কালার দিয়ে লিখি, 1,10,000, ঠিক আছে। কালারটা কি দেখা যাচ্ছে? আচ্ছা যদি দেখা না যায় আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। $1,10,000। এরপরে আসেন অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, এইখানে আছে 20,000 ডেবিটে, ক্রেডিটে কিছু নাই, তাহলে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে এটা আছে ডেবিটে, তাহলে এই যে এই ট্রায়াল ব্যালেন্সের ঘরে আছে ডেবিটে, এখন এই অ্যাডজাস্টিং এর ঘরে দেখেন এখানেও ডেবিটেও কিছু নাই, ক্রেডিটেও কিছু নাই, তাহলে এই 20,000 সরাসরি আমরা ডেবিটে বসাই দেবো, কারণ এটা ডেবিট দিকে আছে তাই ডেবিট দিকে বসাই দিলাম। এরপরে দেখেন সাপ্লাইজ আছে একটা, এই ট্রায়াল ব্যালেন্সের ঘরে আছে ডেবিটে, আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে আছে হচ্ছে হলো ক্রেডিটে। তাহলে আমরা কি জানি, ডেবিট আর ক্রেডিট জাত বেজাত, ডেবিট আর ক্রেডিট কি হয়, জাত বেজাত, জাত বেজাত কি হবে, বিয়োগ হবে, ডেবিট আর ক্রেডিট কি হবে, বিয়োগ হবে। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে হলো বিয়োগ করা, কি করা, বিয়োগ করা। তার মানে 10,000 থেকে 7,000 এবার আমরা বিয়োগ করব, তাহলে 10,000 থেকে 7,000, 10,000 আছে ডেবিটে আর এই 7,000 আছে সাপ্লাইজ কি ক্রেডিটে, তাহলে ডেবিট ক্রেডিট কি হবে, বিয়োগ হবে। তাহলে 10,000 থেকে 7,000 গেলে কয় হাজার থাকে, 3,000 থাকে, তাহলে এই 3,000 টাকা আমরা ডেবিট দিকে লিখে দিব। এখন আপনি বলতে পারেন যে স্যার 3,000 টাকা আমরা ডেবিট দিকে কেন লিখলাম? ডেবিট দিকে এই কারণে লিখলাম, কারণ এই যে দুইটা আমরা যোগ বিয়োগ করবো, এই দুইটার ভিতর বড় যেটা, বড় কোনটা, 10,000 বড় না 7,000 বড়, 10,000 বড়, এই বড়টা যেদিকে থাকবে, বড়টা যেদিকে থাকবে, হ্যাঁ এটা 7,000, কিন্তু বড়টা যেদিকে থাকবে আমাদের ওই বিয়োগ ফলটাও সেদিকে নিতে হবে, যেহেতু 10,000 ডেবিট দিকে আছে সুতরাং এই বিয়োগ ফলটাও আমরা ডেবিট দিকেই নিব, কেমন? আচ্ছা এরপরে দেখো অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট কত টাকা, অফিস 1,00,000 টাকা, এটা ডেবিটে আছে, এখানে দেখো কিছুই নাই অ্যাডজাস্টিং এর ঘরে, তার মানে 1,00,000 টাকা বসে যাবে। এরপর আসো স্যালারিজ এক্সপেন্স, 18,000 টাকা আছে ডেবিটে আর 5,000 টাকা আছে ডেবিটে। এখন তোমরা কি জানো ডেবিট ডেবিট কি হয়, ডেবিট ডেবিট যোগ হয়, যাতে যাতে কি হয়, যোগ হয়, তার মানে এখন আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের এখন যোগ করতে হবে, কি যোগ করতে হবে, এই 18,000 আর এই 5,000 যোগ করতে হবে, তাহলে 18 আর 5 যোগ করলে হয় কত, 18 5 যোগ করলে হয় 23,000, তাহলে এই 23,000 আমরা ডেবিটে বসাই দিব। কেন ডেবিটে বসাইলাম, কারণ এই যে 18,000 বড় অ্যামাউন্ট যেটা, 5,000 আর 5,000 এই বড় অ্যামাউন্টটা ডেবিটে আছে, তাই যোগফলটা বসাই দিলাম ডেবিটে, বড়টা যেদিকে যাবে যোগফলটা বা বিয়োগফলটা সেদিকেই যাবে। এরপর দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 8,000 আছে আর এখানে আছে 4,000, 18,000 আছে ক্রেডিটে, এই 4,000 আছে ক্রেডিটে, তাহলে ক্রেডিট ক্রেডিট কি হবে, একই রকম যোগ হবে, তাহলে 8,000 আর 4,000 যোগ করলে হয় হলো 12,000, তাহলে এই 12,000 টাকা আমরা ক্রেডিট দিকে লিখে দেব। কেন ক্রেডিট দিকে লিখবো, কারণ বড়টা কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। এরপর আছে অ্যাকাউন্টস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল মানে কি, পাওনাদার, পাওনাদার দেখো এখানে আছে 20,000 টাকা ক্রেডিটে, এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট নাই, তাহলে আমরা 20,000 টাকা ক্রেডিটে বসাই দেব। অলরাইট, এরপর দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল আছে কত, 1,80,000 টাকা ক্রেডিটে, তাহলে 1,80,000 টাকা এখানে বসাই দেব। এরপরে দেখো ড্রয়িং আছে 20,000 টাকা ডেবিটে, এখানে কিছু নাই যোগ বিয়োগ করার, তাহলে এই 20,000 টাকা আমরা ডেবিটে বসাই দেব, যেহেতু ডেবিটে আছে ডেবিটে বসাই দেব। এরপর সার্ভিস রেভিনিউ সেবায় 70,000 ক্রেডিটে আছে, এখানে যোগ বিয়োগ করার কিছু নাই, তাহলে 70,000 টাকা আমরা ক্রেডিটে বসাই দেব। এরপর আছে স্যালারিজ পেয়াবল মানে বকেয়া বেতন, 5,000 টাকা আছে ক্রেডিটে, তাহলে এই 5,000 টাকা আমরা এখানে লিখে দেব। এরপরে দেখো ডেপ্রিসিয়েশন মানে অবচয়, 4,000 টাকা ডেবিটে আছে, এখানে যোগ বিয়োগ করার কিছু নাই, তাহলে এই 4,000 টাকা আমরা ডেবিটে বসাই দেব। এরপরে সাপ্লাইজ এক্সপেন্স মানে
সাপ্লাইস খরচ 7,000 টাকা ডেবিট আছে, এখানে যোগ বিয়োগ করার কিছু নেই, সেই 7,000 টাকা আমরা অবশ্যই ডেবিট দিকে বসাই দেব। এবার আমাদের কাজ হচ্ছে হলো এই দুই পাশ যোগ দেওয়া, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ যোগ দেওয়া। তো চলো আমরা ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ যোগ দিই। তাহলে 1,10,000 প্লাস 20,000, আগে ডেবিট পাশটা যোগ দিচ্ছি, তারপরে 3,000, 1,00,000, 23,000, 20,000, 4,000, 7,000, তাহলে যোগ দিলে হয় 2,87,000। ঠিক আছে, যোগ দিলে হয় হলো 2 লাখ। ক্রেডিট সাইড যোগ দিলেও দেখবে একই অ্যামাউন্ট আসতেছে। তাহলে ক্রেডিট সাইডে আছে 12,000, তারপর আছে 20,000, 1,80,000, 70,000, তারপর হচ্ছে 5,000, 2 লাখ। আমাদের মনে হয় একটু যোগ বিয়োগে কোথাও ঝামেলা হয়েছে, আমি আবার একটু যোগ করি। 12,000 প্লাস 20,000, 1,80,000 প্লাস 70,000 প্লাস 5,000, 2,87,000। জি, 2,87,000। তোমরা দুই সাইড যোগ দাও, এই যে এই ডেবিট পাসটা যোগ দাও এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের, আর এই ক্রেডিট সাইডটা যোগ দাও, দেখো দুই সাইড মিলে যাবে। আমরা জেড টেনে দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এই দেখো তিনটা ঘরের কাজ কিন্তু হয়ে গেল। ট্রায়াল ব্যালেন্সের কাজ হইলো, অ্যাডজাস্টিং এর কাজ হইলো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের কাজ হইলো। কেমন? আচ্ছা, এবার আসো আমাদের ইনকাম স্টেটমেন্টের কাজ করতে হবে। মনে রাখবা এই ইনকাম স্টেটমেন্টে অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, সেটা হলো এইটা একটা জিনিস একটু মনে রাখবা, সেটা হলো ইনকাম স্টেটমেন্টে ইনকাম মেন্টে আয় আর ব্যয় আসবে। কি আসবে? আয় আর ব্যয়, এই দুইটা আসবে। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্টে কি আসবে সবাই বলো? ইনকাম স্টেটমেন্টে আসবে আয় আর ব্যয়। ঠিক আছে, আরেকটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তো আমি এটাও একটু লিখে দিচ্ছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে হলো আর্থিক অবস্থার বিবরণী। এখানে আসবে হচ্ছে তোমার সম্পত্তি, দায় আর হলো মালিকানা সত্ত্ব। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে সম্পত্তি, দায় আর মালিকানা সত্ত্ব। তাহলে এই যে দুইটা জিনিস তোমাকে এখানে শিখতে হবে। ঠিক আছে, এটা একদম পুরো মুখস্থ করে ফেলতে হবে যে ইনকাম স্টেটমেন্টে আসবে আয় ব্যয়, মানে আয় বিবরণী বা বিশদ বিবরণীতে আসবে আয় ব্যয়গুলো, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক অবস্থার বিবরণীতে আসবে হচ্ছে হলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হিসাবগুলো। এখন দেখো এখানে মজার বিষয় হচ্ছে হলো এই ক্যাশ কি একটা সম্পদ না? এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো কি তোমার এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে হিসাবগুলো, এগুলো হয় তোমার এই ইনকাম স্টেটমেন্টে আসবে, না হইলে তোমার এই কোনটা বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে। এই ঘরের কাজ, এই ঘরের এখন শুধু কাজ হবে, এই দুই ঘরের কিন্তু বাদ। এই যে টাকাগুলো ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড, এই টাকাগুলো হয় ইনকাম স্টেটমেন্টে যাবে, তা না হলে এই টাকাগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবে। এখন কখন ইনকাম স্টেটমেন্টে যাবে আর কখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবে এটা আমি পাশে লিখে দিছি। ইনকাম স্টেটমেন্টে যাবে যদি আয় ব্যয় হয়, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবে যদি সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব। এইটা হলো ইনকাম স্টেটমেন্ট, তার মানে এখানে আয় ব্যয়গুলোই শুধু আসবে। আর এটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার মানে এখানে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব হিসাব হইলে একমাত্র আসবে। এখন দেখো আমরা এটা কিভাবে করি। প্রথমে আছে ক্যাশ কি একটা সম্পদ? তুমি বলো নগদ টাকা কি একটা সম্পদ? নগদ টাকা যদি সম্পদ না হয়, তোমার নগদ টাকা আমার সব দিয়ে দাও, তা তো দিবা না। নগদ টাকা একটা সম্পদ, তার মানে এই 1,00,000 টাকা সম্পদ, যেহেতু এই যে সম্পদ কোন দিকে যায়? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ঘরে যায়। তাহলে সম্পদকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ঘরে নিব। কত টাকা? 1,10,000 টাকা। এরপর আসো অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার। এই যে আমাদের যে
ইটা রয়েছে, ভোকাবুলারির যে শীটটা রয়েছে, এই শীটে কিন্তু সব দেওয়া আছে। ঠিক আছে, এই যে আমরা এই যে ভোকাবুলারির যে শীট, এখানে কিন্তু সব দেওয়া আছে। তুমি যদি এখানে দেখো, এখানে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে। যদি খেয়াল করে, এই যে দেখো প্রথমেই দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব বা দেনাদার, এই যে শুরুতেই দেওয়া আছে। তার মানে এই ভোকাবুলারির শীটটা যদি তোমরা পড়ো, তাতেও কিন্তু তোমাদের হয়ে যাবে। কেমন? তো আসো, এরপরে আছে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? দেনাদার, ধারে বিক্রয়ের ফলে যেটা সৃষ্টি হয়। তাহলে দেনাদার আমাদের জন্য কি একটা সম্পদ। তার মানে সম্পদ অবশ্যই কোন দিকে যাবে? সম্পদ অবশ্যই যাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দিকে। এটা ডেবিট দিক আছে, আমরা ডেবিট দিকে এই 20,000 টাকা লিখে দিব। এরপরে দেখো আছে সাপ্লাইজ। সাপ্লাইজ কি? যে জিনিসটার, এই যে বলছিলাম ক্যালকুলেটর, যে জিনিসটার দাম কম কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়, সেটাই কি একটা সাপ্লাইজ। যেমন এই ক্যালকুলেটর একটা সাপ্লাইজ। তাহলে সাপ্লাইজ যেহেতু একটা সম্পদ, তার মানে সম্পদ অবশ্যই ডেবিট দিকে যাবে। 3,000 টাকা অবশ্যই ডেবিট দিকে যাবে, আর্থিক বিবরণী মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবে। এবার আছে অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট কি? অফিস যন্ত্রপাতি। তাহলে অফিস যন্ত্রপাতি কি একটা সম্পদ, তার মানে সম্পদ অবশ্যই কোথায় যাবে? আর্থিক বিবরণীতে যাবে। কত লাখ? 1 লাখ। এই যে এই 1 লাখ রে আমরা এখানে বসাই দিলাম। এরপরে দেখো আছে স্যালারিস এক্সপেন্স। বলিয়ে দিছে এক্সপেন্স। এক্সপেন্স মানে কি? এক্সপেন্স মানে হচ্ছে হলো খরচ। স্যালারিস এক্সপেন্স মানে বেতন খরচ। তাহলে বেতন খরচ, খরচ কোথায় যায়? খরচ সকল ব্যয় কোন দিকে যায়? খরচ আর ব্যয় একই। খরচ কোন দিকে যায়? ইনকাম স্টেটমেন্টে যায়। তাহলে আমাদের এই 23,000 টাকা স্যালারিস এক্সপেন্স যাবে কোন জায়গায়? ইনকাম স্টেটমেন্টে। এইটা ডেবিট দিকে আছে, তাই আমরা ডেবিট দিকে বসাইলাম। এরপরে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। দেখো এটা একটু ভালো মতন খাতায় নোট করে নাও, লিখে নাও। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো একটা বিপরীত সম্পত্তি। আমার সঙ্গে মুখে বলো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বাংলায় বলে পুঞ্জীবিত অবচয়। এটা হলো একটা বিপরীত সম্পত্তি। তার মানে যেটাই হোক না কেন, সম্পত্তি হলেই এটা কোথায় যাবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তার মানে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে 12,000 টাকা, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিট দিকে যাবে। কেন ক্রেডিট দিকে যাবে? কারণ এটা ইটসেলফ ক্রেডিট দিকে আছে, 12,000 ক্রেডিট দিকে আছে। এই জন্য আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ক্রেডিট দিকে নিলাম। আর এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা বিপরীত সম্পত্তি, আর সম্পত্তি সবসময় কোথায় যায়? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যায়। এবার আসো অ্যাকাউন্টস পেয়াবল। অ্যাকাউন্টস পেয়াবল মানে কি? পাওনাদার। পাওনাদার কি? একটা দায়। তাহলে দায় অবশ্যই কোথায় যাবে? যে সম্পত্তি দায় যায় হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তার মানে এই 20,000 টাকা যাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। 20,000 টাকা ক্রেডিট দিকে আছে, তাই ক্রেডিট দিকে বসাই দিছে। এবার দেখো ক্যাপিটাল। ক্যাপিটাল আর ড্রয়িং, দেখো মনে রাখবা এই ক্যাপিটাল আর ড্রয়িং, ঠিক আছে, একটু খেয়াল রাখবা। এই ক্যাপিটাল মানে হচ্ছে হলো মূলধন, আর এই ড্রয়িং মানে হচ্ছে হলো উত্তোলন। এই মূলধন আর উত্তোলন এই দুইটাকে মালিকানা সত্ত্বের উপাদান ধরা হয়। মূলধন আর উত্তোলন কিসের উপাদান বলো? মালিকানা সত্ত্বের উপাদান। তার মানে এটা কোথায় যাবে? এটা যাবে মালিকানা সত্ত্ব ভিতরে। তাহলে মালিকানা সত্ত্ব কিসের ভিতরে যায়? মালিকানা সত্ত্ব যায় হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে। তাহলে আমরা এবার এটা মালিকানা সত্ত্বের ভিতরে নিব। ঠিক আছে, কত টাকা ক্যাপিটাল আছে? কত টাকা ক্যাপিটাল আছে? হচ্ছে হলো 1,80,000 টাকা। তাহলে এটা যেহেতু মালিকানা সত্ত্বের উপাদান, সেহেতু এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। ড্রয়িং। ড্রয়িং মানে কি? মালিকানা সত্ত্ব। তাহলে ড্রয়িং মানে উত্তোলন। উত্তোলন মানে মালিকানা সত্ত্ব। তাহলে উত্তোলন আছে 20,000 টাকা ডেবিটে, তাহলে এটা মালিকানা সত্ত্ব, তাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবে ডেবিট সাইডে। কারণ এটা ডেবিট দিকে আছে, ডেবিট সাইডে নিলাম। এবার দেখো সার্ভিস রেভিনিউ। সার্ভিস মানে সেবা, রেভিনিউ মানে আয়, সেবা আয়। তাহলে এই 70,000 টাকা বলেই দিছে সেবা আয়, তাহলে আয় তো ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে 70,000 টাকা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট দিকে নিয়ে নেব। কেন আমরা এটা ইনকাম স্টেটমেন্টে নিব? কারণ এটা হচ্ছে আমাদের কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, তাই আমরা ক্রেডিট দিকে নিলাম। আর এই 70,000 টাকা হলো সার্ভিস রেভিনিউ, সেবা আয়। আয় সব সময় ইনকাম স্টেটমেন্টেই যায়। আচ্ছা, এবার আছে স্যালারিস পেয়াবল। পেয়াবল মানে কিন্তু বকেয়া। আমরা জানি স্যালারিস হলো একটা বেতন, পেয়াবল মানে হলো বকেয়া। তার মানে বেতন বকেয়া, খরচের বকেয়া কি? দায়, চলতি দায়। তাহলে দায় কোন দিকে যাবে? দায় অবশ্যই এই 5,000 টাকা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিট দিকে যাবে, কারণ দায় সবসময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যায়। আমি পাশে লিখে দিছি। এরপর দেখো ডেপ্রিসিয়েশন। দেখো এখানে একটা জিনিস মজার বিষয় আছে কিন্তু, ডেপ্রিসিয়েশন মানে কি? অবচয়। অবচয় কিন্তু একটা খরচ, ভালো মতন মনে রাখো। এই জিনিসটা আমি একটু লিখে দিই তোমাদের, কেমন? একটা হলো ডেপ্রিসিয়েশন, এই দুটা পেঁচাই ফেলো না, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন মানে হলো অবচয়। অবচয় কি? একটা অনগদ খরচ, খরচ বা ব্যয়, ঠিক আছে? আরেকটা হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? অ্যাকুমুলেটেড
এটার মানে হলো পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় হলো একটা বিপরীত সম্পত্তি। জিনিসটা তো বুঝতে পারলা যে এটা হলো একটা হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে কি অবচয়, অবচয় একটা কি অনগদ খরচ, ঠিক আছে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা কি, এটা হলো পুঞ্জীবিত অবচয় বলে বাংলায়, এটা হলো একটা কি বিপরীত সম্পত্তি। তাহলে এটা যেহেতু অনগদ খরচ, তাহলে খরচগুলো কোথায় যাবে বলো? খরচ কোথায় যায়? খরচ যায় হচ্ছে হলো তোমার ইনকাম স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে, ঠিক আছে। আর এইটা হচ্ছে হলো বিপরীত সম্পত্তি, দেখো এখানে বলছে সম্পত্তি, তাহলে সম্পত্তি কোথায় যাবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। ঠিক আছে, একটু ভালো মতন খেয়াল করো। তো এবার আসো, তাহলে দেখো আই হোপ এবার তোমরা বুঝতে পারছো সেটা হলো কি, এই যে ডেপ্রিসিয়েশন হচ্ছে হলো এই যে ডেপ্রিসিয়েশন কত টাকা, এই 4,000 টাকা, এটা হলো একটা খরচ। যেহেতু এটা একটা খরচ, খরচ অবশ্যই কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে। তো 4,000 টাকা আমরা ডেবিটে বসাই দেবো। এরপর আছে সাপ্লাইজ এক্সপেন্স, বলিয়ে দিছে এক্সপেন্স, এক্সপেন্স মানে কি ব্যয়, তাহলে ব্যয় অবশ্যই কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে। কত টাকা? 7,000 টাকা। এখন এই জের নামানু না, জের নামানুটা নিয়ে একটু ঝামেলা হয় তোমাদের, তো আমি জের নামানুটা তোমাদের একটু সহজে শিখাই দিই। সেটা কিরকম দেখো, এই ইনকাম স্টেটমেন্টে প্রথমে ক্রেডিট সাইড যোগ দেবা, ক্রেডিট সাইড যোগ দিলে হয় 70,000 টাকা। ক্রেডিট সাইডে আর কোনো আইটেম নাই। আচ্ছা, কি কালার নিব? ধরো এইটা নিলাম, সবুজ দিলাম, 70,000 টাকা। এবার ডেবিট সাইড যোগ দাও, ডেবিট সাইড, কারণ ক্রেডিট সাইডে থাকে আয়, আয় হলো 70,000 টাকা, আর ডেবিট সাইডে থাকে হলো ব্যয়গুলো। তাহলে ব্যয় কয় টাকা একটু দেখি। তাহলে ব্যয় আছে কত? 23,000 প্রথমে। এর সঙ্গে যোগ দিব কত? 4,000। এর সঙ্গে যোগ দিব কত? 7,000। তাহলে হচ্ছে হলো 34,000। এখন দেখো এর মানে হচ্ছে হলো এই প্রতিষ্ঠানে 70,000 টাকা আয় হয়েছে আর 34,000 টাকা ব্যয় হয়েছে, কারণ ক্রেডিট সাইডে থাকে আয়গুলো, ডেবিট সাইডে থাকে ব্যয়গুলো। আর এই ইনকাম স্টেটমেন্টে কিন্তু আমরা আয় আর ব্যয়গুলোকেই নিছি। এবার একটা ঘর ফাঁকা রাখবা সব সময়, ফাঁকা রেখে এই দুটোর ভিতর বড় কোনটা? 70,000 না? এই 70,000 দুই সাইডে লিখে দিবা। এই 70,000টা দুই সাইডে লিখে দিবা। ঠিক আছে, এই 70,000টা দুই সাইডে লিখে দিবা। এখন দেখো এই যে 70,000 দুই সাইডে লিখে দিছো, ঠিক আছে, একটু ডাবল জেড টেনে দিই। এই যে 70,000টা দুই সাইডে লিখছে, এবার এই 70,000 টাকা মূলত কি আমাদের আয়, আর ব্যয় হয়েছে কত? 34,000 টাকা। তাহলে এই 70,000 টাকা থেকে এবার 34,000 টাকা আমরা বিয়োগ করব। 70,000 থেকে 34,000 বিয়োগ করলে হয় হলো 36,000 টাকা। কত টাকা হয়? 36,000 টাকা হয়। তাহলে এইখানে আমরা লিখতে পারি 36,000 টাকা। এই যে 36,000 টাকা বের হয়েছে, এই 36,000 টাকা হচ্ছে আমাদের নিট প্রফিট। এই 70,000 টাকা কি আমাদের নিট প্রফিট, কারণ ডেবিট সাইডে বের হলে নিট প্রফিট, ক্রেডিট সাইডে বের হলে নিট লস। তাহলে এই 36,000 টাকা সোজা আমরা লিখলাম নিট প্রফিট। তার মানে তুমি নর্মালি বুঝো, একটা প্রতিষ্ঠান যদি 70,000 টাকা আয় করে আর 34,000 টাকা যদি ব্যয় করে, তাহলে সে মুনাফা করছে কয় টাকা? 36,000 টাকা, বিয়োগ ফলটা। এবার এই যে 36,000 টাকা, এটা বের হয়েছে কোন সাইডে? ডেবিট সাইডে। এই 36,000 টাকা তুমি ক্রেডিট সাইডে লিখে দিবা, ইনকাম সরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিট সাইডে বের করে দিবা। আর এই বিয়োগ ফলটা যদি ডেবিট সাইডে বের হইতো, তাহলে আমরা এটা লিখতাম হচ্ছে ক্রেডিট সাইডে। যেহেতু এটা যদি ক্রেডিট সাইডে বের হইতো, তাহলে যেহেতু এটা ডেবিট সাইডে বের হয়েছে, সেহেতু আমরা এই টাকাটা ক্রেডিট সাইডে লিখলাম। এবার আমাদের এই দুই পাশ যোগ দিলেই কাজ হয়ে গেছে। তো আমরা দুই পাশ চলো একটু যোগ দিই। তো ক্রেডিট সাইডের আইটেমগুলো, এই যে এই আইটেমগুলো এখন আমরা একটু যোগ দিব। কত হাজার? 12,000 প্লাস 20,000 প্লাস 1,80,000 প্লাস 5,000 প্লাস 36,000, এটাও যোগ দিয়ে দেবো কিন্তু।
যোগ দিলে কত আসছে? যোগ দিলে আসছে হচ্ছে হলো 2,53,000। এবার ডেবিট সাইড যোগ দিব, ঠিক আছে? ডেবিট সাইডে কি কি আছে? 1,10,000, এরপর আছে 20,000, তারপর আছে 3,000, তারপর আছে 1,00,000, তারপর আছে 20,000, যোগ দিলে হয় 2,53,000। জি, দুই সাইড মিলে গেছে। দুই সাইড যদি মিলে যায় তাহলে বুঝবা যে তোমার অঙ্ক পরীক্ষার হলে হয়েছে, ঠিক আছে? তোমরা একটু ডাবল ব্যালেন্সিং করে দিও। ব্যালেন্সিং যখন করবা দুইটা করে টেনে দিবা, দেখতে সুন্দর লাগে, কেমন? এখানেও দুটো টেনে দিবা। তাহলে দেখো এখানে মজার বিষয় কি, এই রেয়া মিলের ঘরটা দেখে দেখে বসাই দিছি 2,78,000, 2,78,000। অ্যাডজাস্টিং এই যে ঘরটা করছি 16,000, 16,000, এইটা বেসিক্যালি আমরা এই যে জাবেদা করে নিছি, আমাদের এই যে জাবেদা করে নিছি, এই যে জাবেদা করে, হ্যাঁ, এই জাবেদাগুলো কোন জাত থেকে করছি আমরা? এই জাবেদাগুলো আমরা এই যে আমাদের যে এই যে ওয়ার্কশিটের যে অঙ্কটা আমরা সলিউশন করতেছি, এই ওয়ার্কশিটের যে অঙ্কটা আজকে আমরা করলাম, এই যে এই অঙ্কটা, এই যে জাবেদাগুলো, এই যে তিনটা জাবেদা, এই তিনটা জাবেদা বেসিক্যালি আমরা এখানে করছি। এই যে এটা হলো তিনটা জাবেদা, কেমন? আচ্ছা, এবার কাজ হচ্ছে হলো কি, এবার কাজ হচ্ছে হলো আমরা কি করছি, এই জাবেদাগুলো আমরা এই ঘরে অন্তর্ভুক্ত করছি। এই যে এখানে আমরা এক্সট্রিমলি সরি, এখানে আমরা এগুলো অন্তর্ভুক্ত করছি। এই যে অ্যাডজাস্টিং এর এই দুই পাঁচটা আমরা যোগ দিয়ে বের করছি 16,000, ঠিক আছে? এরপর হলো অ্যাডজাস্টেডটা আমরা এখানে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে এই ঘরটা রেখে আমরা যোগ করছি। তো দেখো এই প্রথম তিন ঘর কিন্তু মিলে যাবে, 1 2 3। এখানে আসছে 2,78,000, 2,78,000, এখানে 16,000, 16,000, এখানে 2,86,000, 2,87,000, 87,000 মিলে গেছে। কিন্তু এই যে ইনকাম স্টেটমেন্ট যেটা, এটা কিন্তু আমাদের মিলাইতে হয়েছে। কেমনে মিলাইতে হয়েছে? ক্রেডিট সাইডটা যোগ দিয়ে 70,000 এখানে লিখছি, ডেবিট সাইডের গুলো যোগ দিয়েছে 34,000 এখানে লিখছি। এবার 34,000 বড় না 70,000 বড়? 70,000 বড়। এই জন্য আমরা দুই সাইডে ডেবিট ক্রেডিট দুই সাইডে 70,000 লিখে দিছি এবং নিচে জেড টেনে দিছি। এবার এই 70,000 থেকে এই 34,000 বিয়োগ করে বেরোছে 36,000। এই 36,000 টাকা হচ্ছে আমাদের কি লাভ? নিট প্রফিট। অলরাইট, তো এই নিট প্রফিটটা যদি ডেবিট সাইডে বের হয় তাহলে এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিট সাইডে চলে যায়। এবার এই 36,000 সহ এই প্রত্যেকটা আইটেম যোগ দিয়ে বেরোয়েছে 2,53,000, আর ডেবিট সাইডে এই প্রত্যেকটা আইটেম যোগ দিয়েছে 2,53,000। তার মানে আমাদের দুই সাইড মিলে গেছে। তার মানে এই অঙ্কে আমরা 10-এ 10 পাবো। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা করতে পারো। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের কিন্তু অনেকগুলো সাজেশন দিয়েছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইনশাল্লাহ আমি তোমাদের এখানে সলভ করাবো। এই যে দেখো, এই যে বোর্ড কোশ্চেন গুলো আমি এখানে তোমাদের ইউনিভার্সিটি কোশ্চেন গুলো আর কি, সরি, এই কোশ্চেন গুলো আমি তোমাদের এখানে কিন্তু ধীরে ধীরে সলভ করাই দিব। এবং এই কোশ্চেন গুলো সলভ করলে আমার বিশ্বাস যে তোমাদের 100% তোমরা শিওর থাকো, তোমাদের ওয়ার্কশিট, তোমরা যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও না কেন, তোমরা ডিগ্রি স্টুডেন্ট হও, তোমরা হচ্ছে বিবিএর ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, সব ডিপার্টমেন্টের জন্য এই ওয়ার্কশিট আছে এবং এই ওয়ার্কশিট আসবেই পরীক্ষায়। এবং এখানে তুমি 10-এ 10 তুলতে পারবে, এটা আমার 100% বিশ্বাস, ঠিক আছে? তোমাদের কোনো সমস্যা হলে মেসেঞ্জার, তোমাদের যে গ্রুপ আছে সেখানে তোমরা আলোচনা করো বা আমাকে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।